বিবাহবিচ্ছেদের ৫ বছর পর স্ত্রী এমবিবিএস ডাক্তার হয়ে গিয়েছিল। স্বামী রাস্তার ধারে ডাব বিক্রি করছিল। তারপর যা হলো। সকাল ঠিক ৯টা বাজছিল। শহরের সবচেয়ে বড় সরকারি হাসপাতাল প্রতিদিনের মতো আজও জীবন আর মৃত্যুর মাঝে দুলতে থাকা গল্পের সাক্ষী হয়ে দাঁড়িয়েছিল। হাসপাতালের বাইরে অ্যাম্বুলেন্সের আওয়াজ অনবরত প্রতিধ্বনিত হচ্ছিল। স্ট্রেচারে করে নিয়ে যাওয়া রোগীদের চোখে আশা আর ভয় একসাথে দেখা যাচ্ছিল, এবং তাদের পেছনে ছুটতে থাকা পরিজনদের মুখে শুধু একটাই প্রশ্ন লেখা ছিল, উনি কি বেঁচে যাবেন? এই ভিড় আর হুড়োহুড়ির মাঝে হাসপাতালের মেন গেট দিয়ে একটি সাদা রঙের গাড়ি ধীরে ধীরে ভেতরে প্রবেশ করল। গাড়িটি অত্যন্ত সাধারণ ছিল, না কোনো লাল বাতি, না কোনো লোক দেখানো জাঁকজনক। তবুও সেটা দেখে গার্ড তৎক্ষণাৎ সাবধান হয়ে গেল এবং সম্মানের সাথে সালাম জানাল। গাড়ি থামতেই তার দরজা খুলল এবং বাইরে নেমে এলো আনুমানিক ২৯ বছর বয়সী এক মহিলা, যার গায়ে সাদা কোট ছিল। তার চোখে মুখে এক অদ্ভুত আত্মবিশ্বাস ছিল, তবে সেই আত্মবিশ্বাসে অহংকারের নাম নিশান ছিল না। তার চোখে এক গভীরতা ছিল, যেন তিনি জীবনকে খুব কাছ থেকে দেখেছিলেন, যেন তিনি কষ্টকে শুধু অনুভবই করেননি, বরং সেটাকে যাপন করেছিলেন। তার নাম ছিল ডাক্তার আরতি শর্মা। এই হাসপাতালে গত ২ বছর ধরে তিনি একজন এমবিবিএস ডাক্তার হিসাবে কর্মরত ছিলেন, এবং এই অল্প সময়েই তিনি রোগী ও স্টাফ সকলের হৃদয়ে নিজের এক আলাদা জায়গা করে নিয়েছিলেন। মানুষ তাকে শুধু একজন ডাক্তার হিসাবে নয়, বরং এক আশার আলো হিসাবে দেখত। তার সবচেয়ে বড় গুণ ছিল এই যে তিনি প্রতিটি রোগীর সাথে এমনভাবে কথা বলতেন যেন সে তার আপনজন, যেন রোগীর কষ্টটা তার নিজেরই কষ্ট। তিনি কখনো নিজের পদের অহংকার করেননি, হয়তো এই কারণেই যে তিনি জানতেন আসল অহংকার মানুষকে ভেতর থেকে ফাঁপা করে দেয়। আরতি ধীরে ধীরে হাসপাতালের ভেতরে যেতে লাগলেন, কিন্তু তখনই তার নজর হঠাৎই হাসপাতালের বাইরে রাস্তার ধারে লাগানো একটি ছোট ঠেলাগাড়ির ওপর পড়ল। সেই ঠেলাটি ছিল ডাবের। এমনিতে সেই রাস্তায় অনেক ঠেলা লাগানো থাকত, কিন্তু না জানি কেন আজ তার নজর সেই একটি ঠেলার ওপর গিয়েই আটকে গেল। হয়তো এই কারণে যে সেই ঠেলার পেছনে দাঁড়িয়ে থাকা মানুষটি কিছু আলাদা ছিল। সেই লোকটির বয়স আনুমানিক ৩২ বছর হবে। সে একটি সাধারণ হালকা বিবর্ণ নীল শার্ট করেছিল, যার হাতা গোটানো ছিল, এবং একটি পুরনো প্যান্ট পরা ছিল। তার চুলগুলো কিছুটা অগোছালো ছিল, যেন সে সেগুলোকে ঠিক করার পরোয়াই করেনি। তবে যা সবচেয়ে বেশি আলাদা ছিল তা হলো তার মুখ। সেই মুখে এক অদ্ভুত ক্লান্তি ছিল, যেন জীবন তাকে প্রতিটি মোড়ে হারিয়ে দিয়েছিল, যেন সে আশা করাই ছেড়ে দিয়েছিল। তার চোখগুলো শূন্য ছিল, তবে সেই শূন্য চোখে কোথাও না কোথাও এক গভীর ব্যথা লুকিয়েছিল। আরতির হাঁটার গতি হঠাৎ ধীর হয়ে গেল। তার বুক বিনা কারণে দ্রুত ধরফর করতে লাগল। তিনি নিজেও বুঝতে পারছিলেন না যে আসলে কেন এমন হচ্ছে। তিনি নিজেকে বোঝালেন, হয়তো এটা শুধু আমার মনের ভুল। কিন্তু যত তিনি সেই ঠেলার কাছে পৌঁছালেন, তার হার্টবিট তত দ্রুত হতে লাগল। আর তারপর সেই মুহূর্তটি এলো যা তার পুরো পৃথিবীকে এক মুহূর্তের জন্য থামিয়ে দিল। সেই ডাব বিক্রেতা লোকটি হঠাৎ মাথা তুলে তার দিকে তাকাল, এবং যখনই তাদের চোখাচোখি হল, সময় যেন থমকে গেল। আরতির চোখ বড় বড় হয়ে গেল, তার হাত হালকা কাঁপতে লাগল। তার নিঃশ্বাস আটকে গিয়েছিল, কারণ সেই লোকটি কোনো অচেনা কেউ ছিল না। সেই লোকটি ছিল রাজবীর, তার প্রাক্তন স্বামী। সেই রাজবীর যে একসময় এই শহরের একজন সফল এবং ধনী বিজনেসম্যান হতো। সেই রাজবীর যার কাছে একসময় এত সম্পদ ছিল যে মানুষ তার সামনে মাথা নত করত। সেই রাজবীর যে ৫ বছর আগে তাকে নিজের জীবন থেকে বের করে দিয়েছিল। কিন্তু আজ সে রাস্তার ধারে ডাব বিক্রি করছিল। রাজবীরও তাকে চিনে ফেলেছিল। তার হাতে ধরা ছুরিটি দিয়ে সে ডাব কাটছিল, যা হঠাৎ থেমে গেল। তার চোখে এক মুহূর্তের জন্য বিস্ময় ফুটে উঠল। তারপর সেই বিস্ময় ধীরে ধীরে এক অদ্ভুত সংকোচে বদলে গেল। দুজনে একে অপরের দিকে তাকিয়ে রইল, কিছু না বলে, কিছু না শুনে। ৫ বছরের ব্যবধান সেই এক নজরেই যেন সীমাবদ্ধ হয়ে এলো। আরতির মনে এক ঝড় উঠে গিয়েছিল। তার সামনে দাঁড়িয়েছিল সেই একই মানুষ যে কখনো তাকে এই বলে ঘর থেকে বের করে দিয়েছিল যে সে তার জীবনের যোগ্য নয়। সেই মানুষটি যে তার চোখে জল দেখেও নিজের সিদ্ধান্ত বদলায়নি। কিন্তু আজ সে এত ভেঙে পড়া কেন দেখাচ্ছিল? কোথায় গেল তার সেই সম্পদ? কোথায় গেল তার অহংকার? কোথায় গেল সেই আত্মবিশ্বাস? রাজবীরের চোখে এখন আর সেই উজ্জ্বলতা ছিল না যা কখনো থাকত। এখন সেখানে শুধু ক্লান্তি ছিল,
অনুশোচনা ছিল এবং হয়তো কোথাও না কোথাও ব্যথাও ছিল। আরতির পা সেখানেই থমকে গেল। তিনি চাইলেও সামনে এগোতে পারছিলেন না। তার মনে হাজারো প্রশ্ন ছিল, কিন্তু তার ঠোঁট খামোশ ছিল। রাজবীরও কিছু বলেনি। হয়তো তার কাছে বলার মতো শব্দ ছিল না, অথবা হয়তো তার ভয় ছিল যে কোথাও তার শব্দগুলো সেই নীরবতাকে ভেঙে না দেয় যা দুজনের মাঝে এক দেয়াল হয়ে দাঁড়িয়েছিল। কিছুক্ষণ পর এক গ্রাহক সেখানে এলো এবং বলল, ভাই, একটা ডাব দিও। রাজবীর সাথে সাথে নজর নামিয়ে নিল এবং ডাব কাটতে শুরু করল, যেন সে এই সত্য থেকে পালাতে চাইছিল, যেন সে চাইছিল না যে আরতি তার এই অবস্থা দেখুক। আরতি ধীরে ধীরে নিজের মুঠি শক্ত করলেন। তার হৃদয়ে এক অদ্ভুত ব্যথা জেগে উঠছিল। তবে এই ব্যথা ঘৃণার ছিল না, এই ব্যথা অন্য কিছুর ছিল, হয়তো সেই অসম্পূর্ণ প্রশ্নগুলোর যার উত্তর তিনি কখনো পাননি। তিনি ধীরে ধীরে নিজের দৃষ্টি সরিয়ে নিলেন এবং হাসপাতালের ভেতরে চলে গেলেন। কিন্তু তার মন এখন আর সেখানে ছিল না। তার মন সেখানেই আটকে ছিল, সেই রাস্তার ধারের সেই ছোট ঠেলার কাছে যেখানে তার অতীত দাঁড়িয়েছিল। সারাদিন তিনি রোগীদের দেখলেন, তাদের চিকিৎসা করলেন, তাদের সাথে কথা বললেন, কিন্তু তার মাথায় বারবার সেই একই মুখ ফিরে আসছিল, সেই ভেঙে পড়া মুখ, সেই শূন্য চোখ। সন্ধ্যায় যখন তার ডিউটি শেষ হলো, তিনি হাসপাতাল থেকে বাইরে বেরোলেন। তার নজর অজান্তেই আবার সেই ঠেলার দিকে চলে গেল। রাজবীর তখনও সেখানেই দাঁড়িয়েছিল, সেই একই ঠেলা, একই রাস্তা, একই জীবন, কিন্তু এখন সবকিছু বদলে গিয়েছিল। আরতি কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়ে রইলেন। তার ভেতরে এক যুদ্ধ চলছিল। তার একটি অংশ তাকে সেখান থেকে চলে যেতে বলছিল, এবং অন্য অংশটি তাকে সেখানেই দাঁড়িয়ে তার সাথে কথা বলার জন্য বাধ্য করছিল। অবশেষে তিনি এক দীর্ঘশ্বাস নিলেন এবং নিজের গাড়ির দিকে এগিয়ে গেলেন। তিনি গাড়িতে বসলেন, কিন্তু গাড়ি স্টার্ট দিলেন না। তিনি নিজের হাত দুটি স্টিয়ারিংয়ের উপর রাখলেন এবং নিজের চোখ বন্ধ করে নিলেন। আর তখনই তার মাথায় 5 বছর আগের স্মৃতিগুলো ভেসে উঠল। একটি বড় বাড়ি, আলোয় সাজানো আঙিনা, সানাইয়ের আওয়াজ এবং এক কোণে যার চোখে প্রচুর স্বপ্ন ছিল। সেই কোণেটি ছিলেন তিনি নিজে, এবং সেই বরটি ছিল রাজবীর। আরতির চোখ থেকে এক ফোঁটা অশ্রু ধীরে ধীরে গাল বেয়ে গড়িয়ে পড়ল, কারণ তার মনে পড়ে গিয়েছিল এই গল্পটি কোথায় শুরু হয়েছিল। 5 বছর আগে সেই শহরের পশ এলাকায় একটি খুব বড় এবং রাজকীয় বাংলো ছিল, যার উঁচু উঁচু দেয়াল আর চকচকে গেট দূর থেকেই তার ধন সম্পদের সাক্ষ্য দিত। সেই বাংলোর বাইরে দাঁড়ানো দামি গাড়ি এবং প্রতিটি কোণে ছড়িয়ে থাকা জৌলুস পরিষ্কার বুঝিয়ে দিত যে এই বাড়িতে থাকা মানুষগুলো শুধু ধনীই নয়, বরং নিজেদের অর্থের ওপর অত্যন্ত গর্বিত ছিল। এই বাংলোতে থাকত সাবিত্রী দেবী এবং তার একমাত্র ছেলে রাজবীর সিং। রাজবীর এই শহরের একজন পরিচিত বিজনেসম্যান ছিল। তার বয়স আনুমানিক 27 বছর ছিল, লম্বা গড়ন, ফর্সা রং, তীক্ষ্ণ চোখ এবং এমন এক ব্যক্তিত্ব যে কেউ প্রথম নজরেই প্রভাবিত হয়ে যেত। সে নিজের বাবার বিজনেস সামলে সেটিকে আরও উচ্চতায় পৌঁছে দিয়েছিল। শহরে তার নামের এক আলাদা পরিচিতি ছিল। মানুষ তার সামনে মাথা নত করে কথা বলত, তার সাথে কাজ করাকে নিজেদের ভাগ্য মনে করত। কিন্তু এই সম্পদ আর সফলতার সাথে সাথে রাজবীরের ভেতরে একটি জিনিস ধীরে ধীরে জন্ম নিচ্ছিল, অহংকার। আর এই অহংকারকে সবচেয়ে বেশি হাওয়া দিতেন তার মা সাবিত্রী দেবী। সাবিত্রী দেবী ছিলেন একজন অত্যন্ত ঘমণ্ডী এবং অভিমানী মহিলা। নিজের ধনাঢ্যতার ওপর তার এতই অহংকার ছিল যে তিনি নিজেকে অন্যদের চেয়ে অনেক বেশি শ্রেষ্ঠ মনে করতেন। তার কাছে মানুষের মূল্য তার সংস্কার বা মন দিয়ে নয়, বরং তার টাকা দিয়ে নির্ধারিত হতো। তিনি সবসময় চাইতেন যে তার ছেলের বিয়ে কোনো বড় আর ধনী ঘরের মেয়ের সাথে হোক, যাতে তাদের প্রতিপত্তি আরও বেড়ে যায়। কিন্তু ভাগ্য তাদের জন্য অন্য কিছু ভেবে রেখেছিল। সেই শহর থেকে প্রায় 60 কিলোমিটার দূরে একটি ছোট গ্রাম ছিল, রামপুর। সেই গ্রামে একটি সাধারণ বাড়ি ছিল, যার দেয়ালে না কোনো দামি পেইন্টিং ছিল, না কোনো জাঁকজমক। তবে সেখানে একটি জিনিস প্রচুর পরিমাণে ছিল, সংস্কার। সেই বাড়িতে থাকত আরতি। আরতি ছিল এক অত্যন্ত শান্ত, পরিশ্রমী মেয়ে। তার বয়স ছিল 22 বছর। তার চোখে এক অদ্ভুত সারল্য ছিল এবং তার মুখে সবসময় এক সাদাসিধে হাসি লেগে থাকত। তার বাবা ছিলেন এক ছোট কৃষক এবং মা গৃহিণী। বাড়ির আর্থিক অবস্থা খুব মজবুত ছিল না, তবে তারা নিজেদের মেয়েকে সবসময় ভালো সংস্কার দিয়েছিলেন। আরতি ছোটবেলা থেকেই পড়াশোনায় খুব ভালো ছিল। তার স্বপ্ন ছিল যে সে একদিন ডাক্তার হবে, যাতে সে মানুষের চিকিৎসা করতে পারে, তাদের কষ্ট কমাতে পারে। কিন্তু তার পরিবারের আর্থিক অবস্থা এতটাই ভালো ছিল না যে তারা তার এই স্বপ্ন পূরণ করতে পারে। তবুও আরতি কখনো অভিযোগ করেনি। সে সব সময় হাসি মুখে নিজের ভাগ্যকে মেনে নিত। একদিন হঠাৎ আরতির বাড়িতে একটি সম্বন্ধ এলো। এই সম্বন্ধটি ছিল রাজবীরের।
যখন আরতির মা বাবা এটি শুনলেন তখন তারা নিজেদের ভাগ্যের উপর বিশ্বাস করতে পারছিলেন না। এত বড় আর ধনী একটি ঘর তাদের মেয়ের জন্য বিয়ের প্রস্তাব পাঠাচ্ছে, এটি তাদের কাছে কোনো স্বপ্নের চেয়ে কম ছিল না। ওদিকে সাবিত্রী দেবী এই সম্বন্ধে একদমই খুশি ছিলেন না। তিনি রাগের চোটে রাজবীরকে বললেন, তুমি জানো ওনারা কারা? এক ছোট গ্রামের সাধারণ মানুষ। আমাদের স্টেটাসের সাথে তাদের কোনো তুলনাই হয় না। কিন্তু রাজবীর শান্ত স্বরে বলল, মা, আমি আরতির ছবি দেখেছি। তার মুখে যে সারল্য আছে তা আমার ভালো লেগেছে, আর সবকিছু টাকা দিয়ে মাপা যায় না। সাবিত্রী দেবী দীর্ঘশ্বাস নিলেন। তিনি এই সম্বন্ধ পছন্দ করছিলেন না, কিন্তু ছেলের জেদের কাছে তিনি বাধ্য ছিলেন। কিছুদিন পর রাজবীর এবং তার পরিবার আরতিকে দেখতে তার গ্রামে গেল। সেদিন আরতি একটি সাধারণ গোলাপি শাড়ি পরেছিল। তার চুল সাদাসিধেভাবে বাঁধা ছিল এবং তার মুখে হালকা এক ভয় কাজ করছিল। যখন সে চা নিয়ে ঘরে এলো তখন তার নজর প্রথমবার রাজবীরের সাথে মিলল। সেই এক মুহূর্তেই তার হৃৎস্পন্দন বেড়ে গেল। সে কখনো কল্পনাও করেনি যে তার জীবনে এমন কোনো মোড় আসবে। রাজবীরও তাকে দেখল। আরতির চোখে কোনো কৃত্রিমতা ছিল না, কোনো লোক দেখানো ভাব ছিল না। সে ঠিক তেমনই ছিল যেমনটা তাকে দেখাচ্ছিল, সাধারণ এবং সত্য। সেই মুহূর্তেই রাজবীর সিদ্ধান্ত নিয়ে নিল যে সে এই মেয়েটিকেই বিয়ে করবে। কিছুদিনের মধ্যেই তাদের বিয়ে ঠিক হয়ে গেল। বিয়ের দিন এসে গেল। পুরো বাংলো আলোয় ঝলমল করছিল। চারিদিকে খুশির আমেজ ছিল। আরতি কনে সেজে বসেছিল। তার চোখে হাজারো স্বপ্ন ছিল। সে ভেবেছিল যে এবার তার জীবন বদলে যাবে। এবার সে এমন এক জীবন পাবে যেখানে সে নিজের স্বপ্নগুলোকে পূরণ করতে পারবে। বিয়ের পর যখন সে প্রথমবার সেই বড় বাংলোতে এলো তখন সে সবকিছু দেখে অবাক হয়েছিল। এই পৃথিবী তার কাছে একেবারে নতুন ছিল। শুরুর কিছুদিন খুব ভালো কাটল। রাজবীর তার সাথে ভালোবেসে কথা বলত, তার প্রতিটি ছোট বড় প্রয়োজনের খেয়াল রাখত। আরতির মনে হতে লাগল যে সে সত্যিই খুব ভাগ্যবতী। কিন্তু এই খুশি বেশিদিন টিকল না। ধীরে ধীরে সাবিত্রী দেবীর আসল চেহারা সামনে আসতে লাগল। তিনি ছোটখাটো বিষয়ে আরতিকে খোঁটা দিতেন। তোমার এটা পর্যন্ত জানা নেই? তোমার বাড়িতে কিছু শেখায়নি নাকি? আমরা তোমাকে এই বাড়ির বউ বানিয়ে দয়া করেছি। আরতি চুপচাপ সব শুনে নিত। সে কখনো উত্তর দিত না। তার মনে হতো যে সময়ের সাথে সাথে সব কিছু ঠিক হয়ে যাবে। কিন্তু প্রতিদিনের সাথে পরিস্থিতি আরও খারাপ হতে লাগল। সাবিত্রী দেবী তাকে বারবার এটা অনুভব করাতেন যে সে এই বাড়ির যোগ্য নয়। রাজবীর শুরুতেই সবকিছু উপেক্ষা করতে থাকল। তার মনে হতো যে এগুলো সাধারণ বিষয় এবং সময়ের সাথে ঠিক হয়ে যাবে। কিন্তু সে জানত না যে তার মায়ের শব্দগুলো ধীরে ধীরে তার আর আরতির সম্পর্কের মধ্যে বিষ ঢালছিল। এক রাতে আরতি ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশ দেখছিল। তার চোখে জল ছিল। সে ভেবেছিল বিয়ের পর তার জীবন আরও ভালো হবে, কিন্তু এখানে তাকে প্রতিদিন নিজেকে প্রমাণ করতে হচ্ছিল। সেই সময়ে রাজবীর সেখানে এলো এবং বলল, কি হয়েছে? আরতি সাথে সাথে নিজের চোখের জল মুছে নিলেন এবং হেসে বললেন, কিছু না। সে চাইছিল না যে তার কারণে রাজবীর তার মায়ের ওপর রেগে যাক, কারণ সে নিজের সম্পর্ককে বাঁচাতে চাইছিল। কিন্তু সে জানত না যে আসার সময় এই সম্পর্ক এমন এক মোড়ে পৌঁছে যাবে যেখান থেকে ফিরে আসা সহজ হবে না। সাবিত্রী দেবীর মনে আগে থেকেই আরতির জন্য ঘৃণা ছিল এবং এখন তিনি ধীরে ধীরে রাজবীরের মনেও সন্দেহের বীজ বপন করতে লাগলেন, এবং এই সন্দেহই একদিন তাদের সম্পর্ককে পুরোপুরি ভেঙে দেবে। বিয়ের শুরুর কয়েক মাস পর থেকেই সেই বাড়ির জৌলুস আরতির কাছে ফিকে হতে শুরু করেছিল। বাইরে থেকে সেই বাংলো যতটা রাজকীয় আর সুন্দর দেখাত, ভেতর থেকে ততটাই শীতল আর অনুভূতিহীন ছিল। সেই বাড়ির দেয়ালে না ছিল আপনজন মনে হওয়ার অনুভূতি, না ছিল শান্তি, আর না ছিল সেই সম্মান যার আশা নিয়ে সেই বাড়িতে এসেছিল। প্রতিদিন সকালে আরতি সূর্য ওঠার আগে উঠে যেত। সে চুপচাপ রান্নাঘরে গিয়ে কাজ করতে থাকত। পুরো ঘর পরিষ্কার করা, সাবিত্রী দেবীর জন্য চা বানানো এবং প্রতিটি কাজ অত্যন্ত সততার সাথে সে করত। সে কখনো এই বিষয়ে অভিযোগ করেনি যে সে একজন পুত্রবধূর চেয়ে বেশি একজন চাকরানির মতো জীবন কাটাচ্ছিল, কারণ তার সংস্কার তাকে এটাই শিখিয়েছিল যে সম্পর্ক টিকিয়ে রাখার জন্য ধৈর্য আর ত্যাগ জরুরি হয়। কিন্তু সাবিত্রী দেবীর মনে তার জন্য কোনো কোমলতা ছিল না। তাদের কাছে আরতি শুধু এক গরিব ঘরের মেয়ে ছিল যে তাদের ছেলের যোগ্য ছিল না। তিনি প্রতিদিন কোনো না কোনো অজুহাতে তাকে অপমান করতেন, কখনো তার পোশাকের ওপর, কখনো তার কথা বলার ধরনে, আবার কখনো তার পরিবারের ওপর। তোমার বাড়িতে মনে হয় কেউ তোমাকে ঠিকমতো থাকা শেখায়নি, সাবিত্রী দেবী প্রায়ই খোঁটা মারতেন।
আরতি চুপচাপ মাথা নিচু করে থাকত। তার কাছে উত্তর ছিল, কিন্তু সে উত্তর দিয়ে নিজের সংস্কারকে ছোট করতে চাইত না। সে ভাবত হয়তো একদিন সাবিত্রী দেবীর মন বদলে যাবে, কিন্তু সেই দিন কখনো এলো না। ধীরে ধীরে সাবিত্রী দেবী রাজবীরের মনেও আরতির বিরুদ্ধে বিষ ঢালতে শুরু করলেন। আগে রাজবীর এই কথাগুলো উড়িয়ে দিত, কিন্তু যখন কোনো কথা বারবার বলা হয় তখন সেটা সত্যি মনে হতে থাকে। সাবিত্রী দেবী প্রায়ই বলতেন, রাজবীর, আমি আগেই বলেছিলাম যে এই মেয়েটি আমাদের স্ট্যাটাসের নয়, ও আমাদের বাড়ির মর্যাদা বোঝে না, ও আসার পর থেকে বাড়ির শান্তি নষ্ট হয়ে গিয়েছে। রাজবীর শুরুতে এই কথাগুলোতে খুব একটা গুরুত্ব দিত না, কিন্তু তার বিজনেসেও ধীরে ধীরে সমস্যা শুরু হয়ে গিয়েছিল। কিছু ভুল সিদ্ধান্তের কারণে তার লোকসান হতে শুরু করেছিল। সে মানসিক চাপে থাকত, আর এই চাপের সুযোগ সাবিত্রী দেবী নিলেন। তিনি প্রতিটি লোকসানের জন্য আরতিকে দায়ী করতে শুরু করলেন। এই মেয়ের পা এই বাড়ির জন্য অশুভ, তিনি বলতেন। ধীরে ধীরে রাজবীরের মনেও সন্দেহ ধানা বাঁধতে লাগল। তার ব্যবহার বদলে গেল। যে রাজবীর আগে আরতির সাথে আদরের সাথে কথা বলত, এখন সে দূরত্ব বজায় রাখতে লাগল। সে দেরি করে বাড়ি আসত এবং কোনো কথা না বলে নিজের ঘরে চলে যেত। আরতি এই সব কিছু অনুভব করতে পারছিল। সে বুঝতে পারছিল না যে আসলে সে কি ভুল করেছে। এক রাতে সে সাহস করে রাজবীরকে জিজ্ঞাসা করল, কি ব্যাপার রাজবীর, আপনি আমার থেকে এত দূরে কেন সরে দিয়েছেন? রাজবীর তার দিকে না তাকিয়েই বলল, কিছু না। তবে তার গলার স্বরে সেই আপন ভাব ছিল না যা আগে থাকত। আরতির চোখে জল এসে গেল। সে নিচু স্বরে বলল, যদি আমার কোনো ভুল হয়ে থাকে তবে আমাকে বলে দিন, আমি সেটা শুধরে নেওয়ার পুরো চেষ্টা করব। রাজবীর হঠাৎ রেগে গিয়ে বলল, সবকিছু ভুলের জন্য হয় না আরতি, কিছু জিনিস ভাগ্যের কারণেও হয়, আর হয়তো আমার ভাগ্যই খারাপ ছিল যে আমি তোমাকে বিয়ে করেছি। একথা শুনে আরতির বুক ফেটে যাচ্ছিল। সে কখনো ভাবেনি যে রাজবীর এমন কিছু বলবে। সে কাঁপানো গলায় বলল, আপনি এমন কথা কিভাবে বলতে পারছেন? রাজবীর প্রথমবার তার চোখে চোখ রেখে বলল, কারণ এটাই সত্যি। তুমি আসার পর থেকে আমার জীবনে শুধু সমস্যাই এসেছে। আমার বিজনেস ডুবছে, আর এর কারণ তুমি। এই অভিযোগ শুনে আরতির পায়ের নিচ থেকে মাটি সরে গেল। সে কাঁদতে কাঁদতে বলল, এসব আপনি কি বলছেন? আমি সবসময় আপনার পাশে থেকেছি। কিন্তু রাজবীর এখন বদলে গিয়েছিল। তার মন আর মস্তিষ্কে তার মায়ের কথার প্রভাব পড়ে গিয়েছিল। সে শীতল স্বরে বলল, তোমার পাশে থাকা আমার কোনো কাজে আসেনি। সেই রাতে আরতি অনেক কেঁদেছিল। সে ভেবেছিল রাজবীর তার আশ্রয় হবে, কিন্তু আজ সেই মানুষটি তাকে সবচেয়ে বেশি আঘাত দিচ্ছিল। পরের কয়েক মাসে পরিস্থিতি আরও খারাপ হল। রাজবীরের বিজনেস পুরোপুরি ডুবে গেল। তার প্রচুর লোকসান হল। ব্যাংক তার অনেক সম্পত্তি বাজেয়াপ্ত করে নিল। যে মানুষগুলো আগে তার আগে পিছে ঘুরত, এখন তারা তার থেকে দূরে সরে গেল। আর এই সব কিছুর জন্যে সাবিত্রী দেবী শুধু একজন মানুষকেই দায়ী করলেন, আরতি। একদিন সাবিত্রী দেবীর রাগের মাথায় বললেন, এই মেয়েটি আমাদের ঘরকে বরবাদ করে দিয়েছে। ও যখন থেকে এসেছে আমাদের খুশি শেষ হয়ে গিয়েছে। রাজবীর চুপচাপ দাঁড়িয়ে রইল। সে তার মায়ের কথার প্রতিবাদ করল না। সেই দিনই সে এক সিদ্ধান্ত নিল, ডিভোর্সের সিদ্ধান্ত। যখন সে আরতিকে এই কথা জানাল, তখন আরতির মাথায় আকাশ ভেঙে পড়ল। সে কাঁদতে কাঁদতে বলল, রাজবীর, প্লিজ এমন করবেন না। আমি সবসময় আপনাকে ভালোবেসেছি। কিন্তু রাজবীরের মন এখন পাথর হয়ে গিয়েছিল। সে শীতল স্বরে বলল, এই সিদ্ধান্ত আমি ভেবেচিন্তেই নিয়েছি। কোর্টে যখন ডিভোর্সের প্রক্রিয়া চলছিল, তখন আরতির চোখ থেকে অনবরত জল পড়ছিল। সে শেষবারের মতো রাজবীরের দিকে তাকাল। আশা ছিল যে হয়তো সে নিজের সিদ্ধান্ত বদলে ফেলবে, কিন্তু রাজবীরের চোখে কোনো আবেগ ছিল না। সেই দিন তাদের সম্পর্ক শেষ হয়ে গেল। আরতি সেই বাড়ি ছেড়ে চলে গেল, কিন্তু সে নিজের সাথে এক ভাঙা মন আর এক অপূর্ণ স্বপ্ন নিয়ে গেল। তবে সে সেই দিনই আরেকটি সিদ্ধান্ত নিল। এখন সে নিজেকে দুর্বল হতে দেবে না। এখন সে নিজের স্বপ্নগুলোকে পূরণ করবে, আর এই সিদ্ধান্তই তার জীবন বদলে দেবে। ডিভোর্সের সেই দিন যখন আরতি কোর্টের সিঁড়ি দিয়ে নিচে নামছিল, তখন মনে হচ্ছিল যেন তার পায়ের নিচের মাটি হারিয়ে গিয়েছে। আকাশ একই ছিল, বাতাস একই ছিল, মানুষজনও একই ছিল, কিন্তু তার পৃথিবী পুরোপুরি বদলে গিয়েছিল। তার হাত শূন্য ছিল, কিন্তু বুক খুব ভারী ছিল। তার কানে তখনও রাজবীরের সেই শব্দগুলো বাজছিল, আমার সবচেয়ে বড় ভুল তোমাকে বিয়ে করা। এই শব্দগুলো শুধু একটি বাক্য ছিল না, এটি এমন এক ক্ষত ছিল যা তার আত্মসম্মানকে ভেতর পর্যন্ত ছেড়ে দিয়েছিল। তার কাছে না ছিল কোনো বাড়ি, না কোনো আশ্রয়,
আর না এমন কোনো মানুষ যার কাঁধে মাথা রেখে সে কাঁদতে পারে। সে ধীরে ধীরে রাস্তায় হাঁটতে থাকল। তার চোখ থেকে অনবরত জল পড়ছিল, তবে সে সেগুলো মোছার চেষ্টাও করেনি, কারণ সে এখন বুঝে গিয়েছিল যে এই পৃথিবীতে তার চোখের জল দেখার মতো কেউ নেই। সেই সন্ধ্যায় সে নিজের গ্রাম রামপুরে পৌঁছে গেল। যখন তার মা বাবা তাকে এই অবস্থায় দেখলেন, তখন তাদের বুক ভেঙে গেল। তার মা তাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন এবং তার বাবা চুপচাপ দাঁড়িয়ে রইলেন, কারণ একজন বাবার কষ্ট প্রায়ই তার চোখে নয়, তার নীরবতায় ফুটে ওঠে। গ্রামের মানুষ কথা বলতে শুরু করল। কিছু মানুষ সহানুভূতি জানাচ্ছিল, আবার কেউ কেউ খোঁটা দিচ্ছিল। দেখো, ধনী বাড়িতে বিয়ে করেও ফিরে এলো, নিশ্চয়ই মেয়ের মধ্যেই কোনো খুঁত ছিল। এই কথাগুলো আরতির কানে তীরের মতো বিঁধছিল, কিন্তু এইবার সে কান্নার বদলে এক কঠিন সিদ্ধান্ত নিল। সে আয়নায় নিজেকে দেখল। তার চোখ লাল ছিল, মুখ ক্লান্ত ছিল, কিন্তু সেই চোখে এখন এক নতুন আগুন জ্বলছিল। সে ধীরে ধীরে নিজেকে বলল, এখন আমি নিজেকে প্রমাণ করব, অন্য কারোর জন্য নয়, নিজের জন্য। সেই দিন থেকেই তার জীবনের এক নতুন অধ্যায় শুরু হলো। সে নিজের পুরনো বইগুলো বের করল, সেই বইগুলো যা সে বিয়ের পর ছোঁয়াও ছেড়ে দিয়েছিল। তার স্বপ্ন ছিল ডাক্তার হওয়া, আর এখন সেই স্বপ্ন পূরণ করার জন্য যে কোনো সীমা পার করতে প্রস্তুত ছিল। তবে এই রাস্তা সহজ ছিল না। তার কাছে টাকা ছিল না, অনেক সময় তাকে নিজের প্রয়োজনগুলোকে ত্যাগ করতে হতো। সে গ্রামের বাচ্চাদের টিউশন পড়ানো শুরু করল, যাতে সে নিজের পড়াশোনার খরচ চালাতে পারে। সে দিনের বেলা টিউশন পড়াত আর রাতে নিজে পড়ত। অনেক সময় এমন হতো যে সে সারা রাত জেগে থাকত। তার চোখ ক্লান্ত হয়ে যেত, কিন্তু সে হার মানত না, কারণ এখন তার কাছে হারাবার মতো কিছু ছিল না। ওদিকে রাজবীরের জীবনও দ্রুত বদলে যাচ্ছিল, তবে নিচের দিকে। তার বিজনেস পুরোপুরি শেষ হয়ে গিয়েছিল। ব্যাংক তার বাংলো বাজেয়াপ্ত করে নিল। তার দামি গাড়িগুলো বিক্রি হয়ে গেল। যে বন্ধুরা কখনো তার সাথে পার্টি করত, এখন তারা তার ফোন পর্যন্ত তুলত না। একে একে সবাই তার সঙ্গ ছেড়ে দিয়েছিল। এখন তার কাছে শুধু একজন মানুষ বেঁচে ছিল, তার মা সাবিত্রী দেবী। কিন্তু সময়ের খেলা দেখুন, কয়েক মাস পরেই সাবিত্রী দেবীর শরীর খারাপ হতে লাগল। তার হার্টের অসুখ হয়েছিল। আগে যে হাসপাতালগুলোতে তিনি ভিআইপি ট্রিটমেন্ট নিতেন, এখন সেখানে যাওয়ার মতো টাকাও তাদের কাছে ছিল না। রাজবীর তাকে এক সাধারণ সরকারি হাসপাতালে নিয়ে গেল। সেখানে লম্বা লাইন ছিল। কেউ তাকে চিনছিল না, কেউ তাকে সম্মান দিচ্ছিল না। তিনি সেই একই সাবিত্রী দেবী ছিলেন, যিনি কখনো গরিবদের নিজের সমান দাঁড়িয়ে থাকার যোগ্য মনে করতেন না, কিন্তু আজ তিনি নিজেই সেই লাইনে দাঁড়িয়েছিলেন। কয়েক মাস পরে সাবিত্রী দেবী এই পৃথিবী ছেড়ে চলে গেলেন। তার মৃত্যুর পর রাজবীর পুরোপুরি একা হয়ে গেল। এখন তার কাছে না টাকা ছিল, না পরিবার, না বন্ধু। সে অনেক দিন পর্যন্ত কাজের সন্ধান করল, কিন্তু প্রতিটি জায়গায় তাকে ফিরিয়ে দেওয়া হলো, কারণ যে মানুষগুলো কখনো তাকে স্যুট বুটে দেখেছিল, তারা এটা বিশ্বাসই করতে পারছিল না যে সেই রাজবীর এখন চাকরি খুঁজছে। অনেক সময় সে রাত না খেয়ে কাটিয়েছে। অনেকবার সে ভেবেছে যে সে হার মেনে নেবে, কিন্তু তারপর সে সিদ্ধান্ত নিল যে সে পরিশ্রম করবে, কাজ ছোট হলেও কোনো সমস্যা নেই। একদিন সে রাস্তার ধারে এক লোককে ডাব বিক্রি করতে দেখল। সেই লোকটি সাধারণ ছিল, কিন্তু তার মুখে তৃপ্তি ছিল। সেই দিন রাজবীর সিদ্ধান্ত নিল যে সেও এই কাজই করবে। সে কিছু টাকা ধার নিল আর একটি ছোট ঠেলা কিনে নিল। শুরুতে তার খুব লজ্জা লাগত। যখন মানুষ তাকে দেখত, তখন কেউ কেউ চিনেও ফেলত আর ফিসফিস করে বলতো, আরে এটা সেই রাজবীর না, যে কখনো বড় বিজনেসম্যান ছিল। এই কথাগুলো তার বুক চিড়ে দিত। কিন্তু এখন তার কাছে আর কোনো রাস্তা ছিল না। ধীরে ধীরে সেই কাজটিকে মেনে নিল। এখন এটাই তার জীবন ছিল, সেই একই রাস্তা, একই ঠেলা, একই ডাব। ওদিকে আরতির পরিশ্রম ফল দিচ্ছিল। সে মেডিকেল এন্ট্রান্স পরীক্ষা পাশ করে গেল। যখন সে অ্যাডমিশন লেটার পেল, তখন তার চোখ থেকে জল বেরিয়ে এলো। তবে এই জল দুঃখের নয়, গর্বের ছিল। সে নিজের পড়াশুনো শেষ করার জন্য দিন রাত পরিশ্রম করল। সে কখনো নিজের অতীতকে নিজের দুর্বলতা হতে দেয়নি। 5 বছর পর সে অবশেষে একজন এমবিবিএস ডাক্তার হয়ে গেল। যে মেয়েটিকে কখনো এই পদের যোগ্য মনে করা হয়নি, আজ সেই মানুষের জীবন বাঁচাচ্ছিল। আর ভাগ্যের খেলা দেখুন, সেই হাসপাতালের বাইরেই, যেখানে সে এখন ডাক্তার ছিল, সেখানেই রাস্তার ধারে তার অতীত দাঁড়িয়েছিল, ডাব বিক্রি করতে করতে। সন্ধ্যের সময় ছিল, সূর্য ধীরে ধীরে ডুবছিল, আর তার হালকা কমলা আলো হাসপাতালের সাদা দেয়ালে পড়ে এক অদ্ভুত নিস্তব্ধতা তৈরি করছিল। হাসপাতালের বাইরে সেই একই রাস্তা ছিল, একই ভিড় ছিল, একই আওয়াজ ছিল, কিন্তু আজ আরতির ভেতরে সবকিছু আলাদা ছিল। সে হাসপাতালের গেট থেকে বাইরে বেরোল, তবে তার পা নিজে থেকেই ধীর হয়ে গেল। তার নজর আবার সেই ঠেলার ওপর গিয়ে থেমে গেল। রাজবীর সেখানেই দাঁড়িয়েছিল, সেই বিবর্ণ নীল শার্ট, সেই ক্লান্ত মুখ, সেই নিচু করা দৃষ্টি।
সে এক গ্রাহককে ডাব দিচ্ছিল, তবে তার হাতের ভঙ্গিমায় সেই আত্মবিশ্বাস ছিল না যা কখনো তার ব্যক্তিত্বের পরিচয় হতো। এখন তার হাতে এক অদ্ভুত ক্লান্তি ছিল, যেন সে শুধু ডাব কাটছিল না, বরং নিজের ভেঙে যাওয়া ভাগ্যের টুকরোগুলো গুছিয়ে নিচ্ছিল। আরতি কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়ে রইলেন। তার বুক কাঁপছিল। 5 বছর আগে সে এই মানুষটির স্ত্রী ছিল, আর আজ সে তার কাছে এক অচেনা হয়ে গিয়েছিল। সে ভেবেছিল যখন সে তার সাথে পুনরায় দেখা করবে তখন তার মনে শুধু ঘৃণা থাকবে, কিন্তু আজ তার মনে ঘৃণা ছিল না, ছিল শুধু এক অদ্ভুত শান্তি, আর হয়তো এক অসম্পূর্ণ প্রশ্ন। সে ধীরে ধীরে পা বাড়াল এবং ঠেলার সামনে গিয়ে দাঁড়াল। রাজবীর যেমনই তাকে নিজের সামনে দাঁড়িয়ে থাকতে দেখল, তার হাত থেমে গেল। কিছুক্ষণ দুজনের চোখাচোখি হল। সেই নজর যা কখনো ভালোবাসায় পূর্ণ থাকত, আজ নীরবতায় ভরা ছিল। রাজবীরের চোখে এক অদ্ভুত ভয় ছিল, যেন সে নিজেকে আরতির সামনে দাঁড়িয়ে থাকার যোগ্য মনে করছিল না। সে নজর নামিয়ে নিল এবং নিচু স্বরে বলল, ডাব লাগবে? তার গলায় সেই আত্মবিশ্বাস ছিল না যা কখনো থাকত। তাতে সংকোচ ছিল, অনুশোচনা ছিল এবং হয়তো লজ্জাও ছিল। আরতি কিছুক্ষণ তাকে দেখলেন, তারপর ধীরে থেকে বললেন, কেমন আছো রাজবীর? এই প্রশ্নটি খুব সাধারণ ছিল, তবে এর পেছনে 5 বছরের কষ্ট লুকিয়েছিল। রাজবীর হালকা এক তিতকুটে হাসি দিল এবং বলল, যেমন দেখছ। তার এই উত্তরে এক সত্য ছিল যা লুকিয়ে রাখার মতো কোনো কারণ এখন তার কাছে ছিল না। কিছুক্ষণ দুজনের মাঝে নীরবতা রইল। তারপর রাজবীর সাহস সঞ্চয় করে জিজ্ঞাসা করল, তুমি ডাক্তার হয়ে গেলে? আরতি হালকা করে মাথা নাড়ালেন। হ্যাঁ, শুধু একটা শব্দ, কিন্তু সেই একটা শব্দে তার 5 বছরের পরিশ্রম, তার চোখের জল, তার সংগ্রাম সব কিছু লুকিয়েছিল। রাজবীরের চোখে এক মুহূর্তের জন্য গর্বের ঝলক দেখা গেল, কিন্তু সেই মুহূর্তেই সেই ঝলক অনুশোচনায় বদলে গেল। সে নিচু স্বরে বলল, আমি জানতাম তুমি পারবে। আরতি তার দিকে তাকালেন। এটি সেই একই মানুষ যে কখনো বলেছিল যে সে তার যোগ্য নয়, কিন্তু আজ সেই মানুষটি তার সফলতায় গর্ব করছে। এটি সময়ের সবচেয়ে বড় সত্য। সময় সব সময় মানুষকে তার আসল চেহারা দেখিয়ে দেয়। তখনই এক বৃদ্ধ লোক সেখানে এলো এবং হঠাৎ হোঁচট খেয়ে পড়ে গেল। তার মাথা থেকে রক্ত বেরোতে লাগল। আশেপাশে দাঁড়িয়ে থাকা মানুষজন ঘাবড়ে গেল, কিন্তু আরতি সাথে সাথে সক্রিয় হলেন। সে তৎক্ষণাৎ তার পাশে বসে পড়ল এবং তার নাড়ি চেক করতে লাগল। সে লোকজনকে বলল, কেউ অ্যাম্বুলেন্স ডাকুন। তার গলায় আত্মবিশ্বাস ছিল, সেই আত্মবিশ্বাস যা একজন ডাক্তারের পরিচয় হয়। রাজবীর এই সব কিছু দেখছিল। সে অবাক হয়ে গিয়েছিল। সেই একই মেয়ে যাকে কখনো তার মা এই বাড়ির যোগ্য মনে করেননি, আজ কারোর জীবন বাঁচানোর জন্য দাঁড়িয়েছিল। অ্যাম্বুলেন্স এলো এবং সেই বৃদ্ধকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। আরতি উঠে দাঁড়ালেন এবং যেতে লাগলেন, কিন্তু তখনই রাজবীর তাকে ডাক দিল, আরতি। 5 বছর পরেই প্রথমবার সে তার নাম নিয়েছিল। আরতি থামলেন, কিন্তু পেছনে ফিরে তাকালেন না। রাজবীর ধীরে থেকে বলল, আমাকে ক্ষমা করে দিও। তার গলা কাঁপছিল। তাতে সেই অহংকার ছিল না যা কখনো থাকত, তাতে শুধু অনুশোচনা ছিল। সে আরও বলল, আমি তোমার সাথে খুব অন্যায় করেছি। আমি তোমাকে বুঝতে পারিনি। আমি তোমার সাথে থাকিনি যখন তোমার আমাকে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল। তার চোখ দিয়ে জল বেরিয়ে এলো। যখন আমার কাছে সব কিছু ছিল তখন আমি অন্ধ হয়ে গিয়েছিলাম, আর যখন সব কিছু হারিয়ে ফেললাম তখন আমি বুঝতে পারলাম যে আমি কি হারিয়েছি। আরতির চোখেও জল এসে গেল, কিন্তু এইবার এই জল দুর্বলতার ছিল না। এই জল সেই কষ্টের ছিল যা সে অনেক আগে পেছনে ফেলে এসছিল। সে ধীরে থেকে পেছনে ঘুরে তার দিকে তাকাল। তার সামনে এখন সেই ধনী বিজনেসম্যান দাঁড়িয়েছিল না, তার সামনে এক ভেঙে যাওয়া মানুষ দাঁড়িয়েছিল যে নিজের ভুলগুলোর মাসুল দিয়েছিল। আরতি কিছুক্ষণ চুপ করে হইলেন। তারপর তিনি শান্ত স্বরে বললেন, আমি তোমাকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি রাজবীর। এ কথা শুনে রাজবীর অবাক হয়ে গেল। সে ভেবেছিল যে সে তাকে কখনো ক্ষমা করবে না, কিন্তু এটাই আরতির সবচেয়ে বড় গুণ ছিল। তার মন পরিষ্কার ছিল। সে আরও বলল, কিন্তু ক্ষমা করার মানে এটা হয় না যে সব কিছু আগের মতো হতে পারে। তার এই বাক্যে এক সত্য ছিল যা বদলানো এখন আর কারোর ক্ষমতায় ছিল না। কিছু জিনিস সময়ের সাথে বদলে যায় এবং কিছু সম্পর্ক শুধু স্মৃতি হয়ে থেকে যায়। রাজবীর চুপচাপ তার কথা শুনতে থাকল। তার কাছে এখন আর বলার কিচ্ছু ছিল না, কারণ সে জানত যে সে যা হারিয়েছে তা আর ফিরে পাওয়া সম্ভব নয়। আরতি শেষবারের মতো তার দিকে তাকালেন।
তার মনে এখন আর কোনো রাগ ছিল না, ছিল শুধু এক শান্তি। সে ধীরে থেকে বলল, নিজের খেয়াল রেখো, আর তারপর সে ঘুরে নিজের গাড়ির দিকে এগিয়ে গেল। রাজবীর সেখানেই দাঁড়িয়ে রইল। সে তাকে চলে যেতে দেখল। তার চোখে জল ছিল, কিন্তু তার মনে এক অদ্ভুত শান্তি ছিল, কারণ আজ সে সত্যকে গ্রহণ করে নিয়েছিল। সে বুঝে নিয়েছিল যে জীবনে টাকাই সবকিছু নয়, আসল সম্পদ সেই মানুষটি যে কঠিন সময়ে আপনার পাশে থাকে, আর সে সেই মানুষটিকেই হারিয়েছিল। সেই দিনের পরেও আরতি প্রতিদিন একই হাসপাতালে আসতে থাকল, আর রাজবীর প্রতিদিন একই রাস্তায় ডাব বিক্রি করতে থাকল। কিন্তু এখন তাদের মাঝে কোনো অসম্পূর্ণ প্রশ্ন ছিল না, কারণ কিছু গল্প শেষ হয় না, তা শুধু শিখিয়ে দিয়ে এগিয়ে যায়। বন্ধুরা, আশা করি এই কাহিনীটি আপনাদের পছন্দ হয়েছে। আপনার কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।